মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। আমার বাঁদরটাকে তো দে আগে, তারপর তো খলিফার বাঁদরের সঙ্গে ওটা বদলাবো। এই সানাই টানাই না বাজিয়ে যদি অন্য কিছু কারবার করতে পারতাম তাহলে দুবেলা একটু খানা টানা জুটতো। আমায় মাফ করে দিন হুজুর, মাফ করে দিন। ওরে শুনে রাখ হারামজাদি, ওই কোলের মালিক আমি। আমি তোদের শুধু শোয়ার অনুমতি দিয়েছি, তাও সামান্য সময়ের জন্য। ছিনিয়ে নেওয়ার অনুমতি দিইনি। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন খলিফা ও বাঁদর দ্বিতীয় পর্ব। বেগম শাহরাজাদ শুরু করেছেন জেলে খলিফার কাহানি। জেলে খলিফা বেজায় গরিব। গরিবীর ভয়ে সে শাদি পর্যন্ত করতে নারাজ। বউকে খাওয়াবে কি, পড়তে দেবে কি? বেচারার খেয়ে না খেয়ে কোনো রকমে দিন গুজরান হয়। সেই বেচারা একদিন নদীতে জাল ফেলে দুটো বাঁদর পায়। আরে দূর দূর দূর, এবারও জালে সেই বাঁদর উঠলো। আজ কি হয়েছে কি? হ্যাঁ, পানির মাছ সব কি ডাঙা সে দিয়েছে নাকি যে ডাঙার বাঁদরগুলো পানিতে নেমেছে? বাঁদরগুলো কথা বলতে পারে। প্রথম বাঁদরটা কানা খোঁড়া, আর দ্বিতীয় বাঁদর জেলে খলিফাকে মাছটা জহুরির কাছে বিক্রি করার বুদ্ধি দেয়। বিনিময়ে জহুরির বাঁদরটা খলিফার বাঁদরের সঙ্গে অদল বদল করার মতলব বাতলায়। কিন্তু খলিফা কেন তার বাঁদর তোর মালিকের বাঁদরের সঙ্গে অদল বদল করবেন? তাকে কি পাগলা কুকুরে কামড়েছে? ও দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার বুঝেছি বাপু। আরে তুই তো কম শেয়ানা নোস। জহুরির কাছে আর মন টিকছে না, তাই না? তাই খলিফার ঘরে যেতে চাইছিস, ভাবছিস মৌজ মস্তি করে দিন কাটাবি। হায় আল্লাহ, এ কেমন মানুষের পাল্লায় পড়লাম গো! নিজের নামটাও ভুলে মেরে দিয়েছে। আহা, বলি তোমার নাম যে খলিফা, সেটাও কি ভুলে গেলে? তা ভুলবো কেন? দিব্যি মনে আছে আমার নাম খলিফা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তুই আমার বাঁদরের সঙ্গে। কিন্তু এই আহাম্মক, আমার আবার বাঁদর কোথায় রে? কেন? ওই যে সেই কানা খোঁড়া বাঁদরটাকে দেখিয়ে দেয় দ্বিতীয় বাঁদর। জেলে খলিফা ভাবে এতে তার লাভ কি? বেশ তো মাছটা বিক্রি করে দিনার নিলেই হয়। আবার বাঁদর পুষতে যাব কোন দুঃখে? আমারই বলে কিনা খানা জোটে না, সঙ্গে আবার বাঁদর। ওগো, সেই কারণেই তো এমন করতে বলছি। দিনার নিয়ে ফিরে গেলে তোমার একদিনের খানা জুটবে। আর যদি আমাকে নিতে পারো। মাছটাকে ঝুড়ির মধ্যে ভালো করে পাতা টাতা দিয়ে ঢেকে জেলে খলিফা হাজির হয় ইহুদির দোকানে। আরে আরে আরে, তফাৎ যা, কানা নাকি? দেখতে পাচ্ছিস তার দোকান ভর্তি খদ্দের। কোত্থেকে নোংরা ছেঁড়া ভেজা বালি কাদা মাখা জামা কাপড় পরে এসে জুটেছে। কি গন্ধ, কি উৎকট মাছের গন্ধ রে বাবা! গন্ধেই মরে যাবে সবাই। জেলে খলিফাকে দোকানে ঢুকতে দেখেই ইহুদি তো রে রে করে তেড়ে আসে। জেলে খুব মোলায়েম করে বলে, অপরাধ নেবেন না হুজুর, মাছের গন্ধ তো হবেই। আমি যে জেলে, মাছ ধরে পেট চালাই। আপনাকে একটা মাছ দিতে এসেছি। আসলে হয়েছে কি, আজ আপনার নাম করে আমি জাল ফেলেছিলাম। আর এই দেখুন এই মাছটা উঠেছে। তা ভাবলাম অমন বড় অমন সরেস মাছ দেখে ইহুদির তো জিভে পানি গড়িয়ে আসে।
বটে, আমার নাম করে জাল ফেলে ধরেছি সেটা তো দে, দিয়ে যা। ওরে কে আছিস, এই মাছটা নে তো। তা হুজুর, এমনি এমনি নেবেন? মানে তুই আমার নাম করে জাল ফেললি, তাতে এই মাছ উঠলো, তার মানে তো মাছটা আমার। এই মাছ নিতে দাম দিতে হবে নাকি আবার? বাট, ভালো ফন্দি করেছিস তা। জি জি, ফন্দি কেন করব হুজুর? মানুষে খুশি হয়েও তো বিনিময়ে কিছু দেয়, তাই বলছিলাম আর কি। ইহুদি তার আলখাল্লার জেব থেকে একটা দিরহাম নিয়ে ছুঁড়ে দেয় জেলে খলিফার দিকে। জেলে খলিফা সেটা কুড়িয়ে মাথায় ঠেকিয়ে ফেরত দিয়ে বলে, আমি আমি এই দামের কথা কইনি গো সাহেব, আমি আমি বিনিময়ে অন্য কিছু চাই। জেলের কথা শুনে ইহুদি চোখ বড় বড় করে বলে, ও, তার মানে এটা তো চাল। চালাকি পেয়েছিস? হ্যাঁ, লাগবে না তোর মাছ, জানিয়ে যা। আরে আরে আরে, কথা না শুনেই চলে যাচ্ছেন কেন? একবারটি শুনে যান না। যদি রাজি না হন তো আমি এমনি মাছটা আপনাকে দিয়ে দেব। চাই কি এখনই নিয়ে নিন না, তারপর আমার কথা শুনুন। ইহুদি জহুরি তবুও জেলেকে বিশ্বাস করতে পারে না। আগে সে জেলের কথা শুনবে, তারপর মাছ নেবে। জেলে তখন সেই বাঁদরের শেখানো বুলি আওড়াতে থাকে। আপনাকে আপনাকে শপথ করতে হবে উপস্থিত সকলকে সাক্ষী মেনে যে আপনি আপনার বাঁদর ওই খলিফার বাঁদরের সঙ্গে বদল করবেন। এমন বেয়ারা আবদারে ইহুদের প্রথমে সন্দেহ হয়। এটা আবার বড় কোনো চাল নয় তো? বড় কোনো ষড়যন্ত্র? কিন্তু 7-5 ভেবে সে রাজি হয় শেষে। বাঁদরটা খলিফার বাঁদরের সঙ্গে অদল বদল করলে নিশ্চয়ই কিছু মুনাফা হবে আমার। এই বাঁদরটা তো কোনোদিন আমার কোনো লোকসান করায়নি, বড্ড পয়মন্ত বাঁদর। সে তো আর জানে না যে ওই জেলের নাম খলিফা, আর ওই কানা খোরা বাঁদরটা আসলে তার। ঠিক আছে, এই শোনো সবাই, আমি উপস্থিত সকলকে সাক্ষী মেনে শপথ করছি যে আমি আমার বাঁদরটাকে খলিফার বাঁদরের সঙ্গে অদল বদল করব। যেই না বলা অমনি জেলে খলিফা তার কানা খোরা বাঁদরটাকে রেখে দ্বিতীয় বাঁদরটাকে নিয়ে হাঁটা লাগায়। আরে ওই আহাম্মক, আরে যাচ্ছিস কোথায়? আরে তোর এই কানা খোঁড়া বাঁদরটাকে তো নিয়ে যা। ইহুদি ছুটে এসে মাঝ রাস্তায় চেপে ধরে জেলেকে। তো সাহস তো কম নয়, যে বাঁদর আমি খলিফাকে দেব বলে শপথ করলাম সেটা নিয়ে পালাচ্ছিস, তাও আবার একটা কানা খোঁড়া বাঁদর গোছিয়ে। এই দেখো, সাহসের কথা কইব কেন? সাহসের কি আছে বলুন তো? হ্যাঁ, তুমি তো কইলে যে খলিফার বাঁদরের সঙ্গে নিজেরটা অদল বদল করবে। সবাই সাক্ষী আছে কিন্তু। বলেছি তো, মানছি বলেছি, তাতে কি? আমার বাঁদরটাকে তো দে আগে, তারপর তো খলিফার বাঁদরের সঙ্গে ওটা বদলাবো। বদল তো হয়ে গেছে, দেব কেন আবার? কথা শুনে তো ইহুদি জেলেকে এই মারে তো সেই মারে। বদল হয়ে গেছে মানে? এই আর কি মারার জায়গা পাও না বেটা চালিয়াত। এই এই ছাড়ো 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 বলছি, আবার বলছি, ভুলে যেও না তুমি কিন্তু শপথ করেছ আমার বাঁদরের সঙ্গে তোমার বাঁদর অদল বদল করবে। এবার ভালো হবে না কিন্তু, এ আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওরে বাঁদর, তোর বাঁদরের সঙ্গে আমার বাঁদর কখন বলেছি? কেন কেন কেন? এই যে বললে খলিফার বাঁদর, তা আমার নাম তো খলিফা, আর ওই হচ্ছে আমার বাঁদর। কি? তোর নাম খলিফা, আর ওই কানা খোঁড়া বাঁদরটা তোর? ইহুদি তো ভালোই জব্দ হয়, কিন্তু কি আর করবে বেচারা? শেষে সেই কানা খোড়া বাঁদরটাকেই রেখে দেয় নিজের কাছে। মনে মনে জেলেকে গালি দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না তার। বেটা হাড় বজ্জাত, সুখী হবে না এই আমি বলে দিলাম। ও আমাকে এমন ঠকালো তো ও কোনোদিন সুখী হবে না।
আমার ওই বাঁদরই ওর সর্বনাশ ডেকে আনবে। ভুগতে হবে ওকে। হয় কিন্তু উল্টোটা, তা সে বাঁদরের কারণেই হোক কি অন্য কোনো কারণে। জেলের কিন্তু ভাগ্য ফিরে যায় পরের দিন থেকেই। এত মাছ তো আমার বাপের জন্মে ওঠেনি কোনো দিন। মাছগুলো এতদিন ছিল কোথায়? বাঁদরের কথা শুনে চলে খুব তাড়াতাড়ি আয় বেড়ে যায় জেলে খলিফার। স্বপ্ন দেখে সে, আমার অনেক অনেক দিনার হবে। লোকে আমার কাছে এসে হাত পাতবে, ছেঁকে ধরবে আমাকে। আমি বলবো, তফাৎ যা সব, আমার কাছে দিনার কোথায়? একটা দিনারও দেব না। আর তারপর লোকে নালিশ করবে খলিফা হারুন আল রশিদের কাছে। এই জেলে খলিফার কাছে অনেক দিনার রয়েছে, কিন্তু চাইলে একটাও দিচ্ছে না। খালি বলছে ওর কাছে নেই নেই নেই। আপনি এর বিহিত করুন হুজুর, ওকে শাস্তি দিন। শাস্তি, তাই তো? ঘুম ভেঙে ধরফর করে উঠে বসে জেলে। খলিফা যদি আমায় শাস্তি দেন, যদি চাবুক পেটা করেন। চাবুক পেটা করবেন খলিফা? বাঁদর তো আর জানে না যে জেলে খলিফার মনে কি চলছে। সে জেলেকে ওভাবে উঠে বসে চাবুক পেটার কথা বলতে শুনে ভারী অবাক হয়। তোমায় আবার খলিফা চাবুক পেটা করবেন কেন? কি গুনাহ করলে আবার? শুধু কি গুনাহ করলেই চাবুক পেটা খেতে হয় রে? তাহলে আর কেন চাবুক খেতে হয় শুনি? এই যে ইদানিং আমার যা আয় হচ্ছে সেটা তো জানিসই। সে তো জানি, আজও তো ভালোই হয়েছে। তো তাতে কি? এবার লোকে যখন আমার কাছে এসে দিনার চাইবে, তখন কি আর আমি তাদের একটাও দেব নাকি? হ্যাঁ, সব আমার কষ্টের আয় না? লোকে চাইবে কেন? আর যদি চাইও তো না দিলে গুনাহ কি? তোমার দিনার, তুমি দেবে কি না দেবে সে তো তোমার ব্যাপার। ওখানেই তো যত গন্ডগোল। লোকে যদি খলিফা হারুন আল রশিদকে নালিশ জানায়, যদি বলে আমার কাছে দিনার আছে, তবু আমি দিচ্ছি না, চাইলেও দিচ্ছি না, তবে খলিফা আমায় ধরে নিয়ে গিয়ে চাবুক পিটা করবেন না? জেলের কথা শুনে বাঁদর কাঁদবে না হাসবে বুঝেই উঠতে পারে না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, কাল আবার সকাল সকাল উঠতে হবে তো। বললেই কি আর ঘুমোনো যায়? বাঁদরের কথায় জেলে শুয়ে পড়ে ঠিকই, কিন্তু মনের মধ্যে খচখচ করতে থাকে খালি। লোকে নালিশ করবে, চাবুক পিটা করবে। এইভাবেই রাত কাবার হয়ে যায়। পরদিন সে একটা ফন্দি আঁটে। আমার যে এত দিনার আছে, না, কাউকে জানানো চলবে না। কিন্তু এগুলো আমি লুকোই কোথায়? গর্ত খুঁড়ে পুঁতে দেব? না, লোকে বুঝে যাবে। তাহলে শেষে সে অনেক ভেবেচিন্তে দিনারগুলো একটা থলের মধ্যে ভরে গলায় ঝুলিয়ে নেয়। এটাই সবচেয়ে ভালো জায়গা দিনার রাখার। সব সময় বেশ চোখে রাখা যাবে। দিনারগুলো গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়ে সে মাছ ধরতে। যাবার সময় বাঁদর তাকে বলে দেয়, আজ টাইগ্রিস নদীতে যাও, ওই যে পাহাড়টা আছে ওখানে গিয়ে জাল ফেলো। ওই পাহাড়ে? ওখানে মানুষ তো মানুষ, গরু ছাগল পর্যন্ত চড়তে যায় না। ওখানে যাবো কি রে? তাই তো বলছি ওখানে যেতে। আজ টাইগ্রিসের মাছগুলো সব ওখানে জড়ো হয়েছে হয়তো সত্যি সত্যি ওখানে জড়ো হয়েছে। বাঁদরটা যখন বলেছে ওখানে যেতে, তখন আর কি, জেলে ওই পাহাড়েই যায়। পাহাড়ের ওই জায়গাটায় নদীটা একটু বেয়ারা, নিচে অনেক নুড়ি পাথর আছে। হিসাবে একটু ভুল হলেই ব্যাস, জাল ছিঁড়ে ফর্দা ফাঁই হয়ে যাবে। তাই জেলে
খুব সাবধানে জাল ফেলে এবং অবাক কাণ্ড, জালে এত মাছ ওঠে যে তার একার পক্ষে টেনে তোলা দায় হয়ে যায়। বহু চেষ্টা করেও খলিফা জেলে জাল টেনে তুলতে পারে না, হাঁপ ধরে যায় তার। দম নেওয়ার জন্য বসতেই খেয়াল হয় গলার থলেটা গায়েব। কোথায় গেল, কোথায় গেল আমার আমার দিনারের থলেটা? কোথায় গেল আমার দিনারের থলেটা? কোথায় গেল, কোথায় গেল ওটা? আরে আরে ওতে আমার সব দিনারগুলো ছিল, আমার সব দিনারগুলো ছিল ওতে। জেলে তো আতিপাতি খোঁজা শুরু করে, এখানে খোঁজে সেখানে খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। শেষে নিজের পোশাকটা খুলে পাড়ে রেখে ঝাঁপ দেয় নদীতে, কিন্তু নদীতেও খুঁজে পায় না। পাবে কি করে? নদীর পানিতে তো সুবিধাই করতে পারে না। একে পানির তোর, তাই আবার নুড়ি পাথরে ভরা। খাবি খেতে খেতে আর ঠক্কর খেতে খেতেই কাহিল হয়ে পড়ে সে। শেষে পানি ছেড়ে ডাঙায় ওঠে, ভারী কান্না পায় তার। হায় আল্লাহ, আমার সব রোজগার এক ঝটকায় কেড়ে নিলে। হায় হায় হায়। জেলে খুব একচোট কেঁদে কেটে নেয়। তারপর তার খেয়াল হয় জামা কাপড় পরার কথা, কিন্তু এ কি, তার জামা কাপড় গেল কই? এখানেই এখানেই তো রেখেছিলাম গো, কিন্তু গেল কোথায় সব? কিন্তু হাহাকার করলে আর কি হবে? যা গেছে তা কি আর ফিরে আসে কখনো? আর ঠিক তখনই এক মুসাফির ঘোড়া ছুটিয়ে এসে দাঁড়ায় তার কাছে। জেলে তাড়াতাড়ি মাছের জালটাই পানি থেকে তুলে গায়ে জড়িয়ে নেয়। লজ্জা ঢাকতে হবে তো। মুসাফির জানতে চায় খাওয়ার পানি কোথায় মিলবে। এ কি অসভ্য লোক! হ্যাঁ, বলি বলি শিক্ষা দীক্ষা কিছু নেই গা? পানি চাওয়ার এ কি ঢং! সেলাম টেলাম করার কোনো বালাই নেই, শুধু জমকালো পোশাক পরে ঘোড়ায় চড়ে বসলেই হলো। মুসাফিরের ব্যবহারে মনে মনে দারুণ চটে যায় জেলে। সেও কি আর ছাড়বার বান্দা আছে? সেও তার দিমাগ নিয়ে বলে, বলি চোখে কি মাথা খেয়ে বসে আছো নাকি? হ্যাঁ, দেখছো না আজ তো একটা নদী বয়ে যাচ্ছে, পানি চাই তো নেমে যাও, যত খুশি যাও। পেয়ালায় ভরে এগিয়ে দেওয়ার নফর নেই কেউ এখানে বাপু। মুসাফির এক লহমা তাকিয়ে থাকে জেলের দিকে, জেলেও তাকিয়ে থাকে মুসাফিরের চোখে চোখ রেখে। দুজনের চোখ থেকেই আগুন ঝরে পড়ে। মনে হয় যেন এ ওকে আর ও একে পারলে জ্যান্ত চিবিয়ে খাবে আর কি। তারপর মুসাফিরই চোখ নামিয়ে নেয়। দায় যে তারই বেশি। সুরসুর করে ঘোড়া থেকে নেমে নদীতে ঝুঁকে পড়ে পানি খায়। তখন বেচারাকে দেখে জেলের একটু একটু মায়া হয়। আরে, মানুষটার বোধহয় অনেকক্ষণ ধরে তেষ্টা পেয়েছিল, কেমন করে পানি গিলছে দেখো। ইস, আমার লোকটার সঙ্গে ওভাবে কথা কওয়া উচিত হয়নি গো। আমার দিনার খোয়া গেছে, তাতে ওর কি দোষ? খাও খাও, ওর উপরে রাগটা আমি ছাড়লাম। আশ মিটিয়ে পানি খেয়ে চোখে মুখে পানি দিয়ে মুসাফির এসে দাঁড়ায় জেলের সামনে। ততক্ষণে জেলের মুসাফিরের সম্পর্কে অনেক কিছু জানা হয়ে গেছে। শুধু তাকে দেখেই বুঝে ফেলেছে জেলে। তুমি সানাই বাজাও, তাই না? সানাই? আমি? বাবা, আমার নজর ফাঁকি দিতে পারবে না কো। তোমার ওই ফুলকো ফুলকো গাল আর ছোট্ট একজোড়া লাল ঠোঁট দেখেই আমি বুঝেছি তুমি সানাই বাজানো ছাড়া আর কোনো কাজ করতে পারো না। ইশাক মিয়াকে তো চেনো? ইশাক মিয়া? আরে ইশাক মিয়া সানাই বাজায়, ওস্তাদ মানুষ। ইয়ে, না মানে ঠিক চিনতে পারছি না। সে কি, তুমি সানাই বাজাও আর ইশাক মিয়াকে চেনো না? আরে তারও তো তোমার মতো ফোলা ফোলা গাল আর ছোট্ট
এইটুকুন ঠোঁট পান খেয়ে খেয়ে একেবারে টকটকে লাল করে ফেলেছে। আমাদের বাজারের ওখানে থাকে। বোধহয় জেলের কথা শুনে মুসাফিরের কৌতূহল হয়। সেও তার রাগটা ভুলে পাল্টা প্রশ্ন করে। তুমি তার সানাই শুনেছো? এই দেখো, এই দেখো, এ আবার কেমন কথা? তার সানাই শুনবো না? এই শহরের সবাই, শুধু এই শহর কেন, এই দুনিয়ার সবাই তার সানাই শুনেছে। কত দূর দূর থেকে তার ডাক আসে জানো? সে তো মোটে বাড়িতেই থাকতে পারে না। আজ এখানে তো কাল ওখানে, সানাই বাজিয়ে বেড়াতে হয়। তা যাই বলো ভাই, সানাই টানাই বাজিয়ে লাভ কিন্তু নেই মোটে, বুঝলে? সে তোমরা সানাইওয়ালার যতই জমকালো জড়িদার পোশাক পরো না কেন, দেখি তো ইশাক মিয়াকে বাড়িতে বিবি বাচ্চারা খেতেই পায় না ঠিকঠাক। সে যা বলেছো ভাই। মুসাফির ও জেলে খলিফার হ্যাঁতে হ্যাঁ মেলায়। এই সানাই টানাই না বাজিয়ে যদি অন্য কিছু কারবার করতে পারতাম, তাহলে দুবেলা একটু খানা টানা জুটতো। মুসাফির তার দুঃখের কাহানি শোনায়। মুসাফিরের উপর জেলে খলিফার মায়াটা এবার উথলে ওঠে। আহারে, তাহলে তোমার তো দারুণ কষ্ট গো। দারুণ দারুণ কষ্ট। তুমি আমার সাগরেদি করবে? তোমার সাগরেদি? হ্যাঁ, আমি তোমাকে মাছ ধরা শিখিয়ে দিচ্ছি। দারুণ মুনাফার কারবার। একবার যদি একটু কষ্ট করে একটা জাল কিনে নিতে পারো, তাহলেই কেল্লা ফতে। মুসাফির এমন মুনাফাদার মৌকা ছাড়ে কি করে? সে জেলে খলিফাকে নিজের ওস্তাদ মানে। নিজের আলখাল্লাটা খুলে দেয় জেলেকে। জেলে জালটা নিজের গা থেকে খুলে সেটা পরে দেখে। এ তো অনেক বড় গো। হ্যাঁ, এ পরে হাঁটা যায় নাকি? আলখাল্লাটা হাঁটুর নিচ থেকে ছিঁড়ে ফেলে সে। এই বাকিটা ফেলে দেব। কাপড়টা কিন্তু দারুণ, দেখো খুব দারুণ কাপড়। ছেঁড়া কাপড়টা দিয়ে সে পাগড়ি বেঁধে নেয় মাথায়। তারপর জালটা মুসাফিরের হাতে ধরিয়ে নির্দেশ দেয়, এইভাবে মাথার ওপর ঘুরিয়ে ছুঁড়ে ফেলো পানিতে। ফেলো 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 ফেলো। মুসাফিরও জেলের নির্দেশ মতো জাল ফেলে। তারপর সময় মতো জালে টানও দেয়। আরে বাস, এ তো টেনে তুলে যাচ্ছে না গো। যাচ্ছে না বললেই কি হয়ে গেল নাকি? কি ছেলে খেলা পেয়েছো বাপু? জোর লাগাও, জোর, আরো জোর লাগাও। মুসাফিরকে জেলে খলিফা মাছ ধরাটা শিখিয়েই ছাড়ে। এবার যাও, এক্ষুনি বাজার থেকে এক জোড়া ঝুড়ি কিনে আনো দেখি। আমি এখানে মাছ আগলে বসে রইলাম। মুসাফির জেলের নির্দেশ মতো ঘোড়ায় চড়ে বাজারে ছোটে। পাহাড় ডিঙিয়ে ফাঁকা প্রান্তরের ওপর ছুটতে ছুটতে এসে থামে সে। সেখানে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আরও একজন। তারও পোশাক জমকালো। এ কি হুজুর, আপনার আলখাল্লাটা কোথায়? আলখাল্লা? আর বলো না জাফর, দারুণ একটা মজা হয়েছে। প্রথম মুসাফিরের মুখের দিকে হাঁ করে চেয়ে থাকে দ্বিতীয় মুসাফির। খুব একচোট হেসে টেসে নিয়ে দ্বিতীয় জনকে বলে, ওই যে টিলাটা দেখছো জাফর, ওর ঠিক ওপারেই টাইগ্রিস। ওখানে এক জেলের সঙ্গে মোলাকাত হলো। ভারী মজার মানুষ, খুবই সহজ সরল সাদাসিধে। তাকে আমি গুরু মেনেছি। সে কি হুজুর, মহান খলিফা হারুন আল রশিদের গুরু এক জেলে? আর চুপ, একদম চুপ। আমি তাকে বলিনি যে আমি খলিফা হারুন আল রশিদ। সে আপনাকে মজার কোনো উপদেশ দিয়েছে বুঝি? আরে না না, তার চেয়েও মজার কিস্সা। সে আমাকে মাছ বেচে পেট চালানোর পরামর্শ দিয়েছে। মাছ ধরাও শিখিয়ে দিয়েছে সে। কি বলছেন হুজুর, এটাই বোধহয় বাকি ছিল আপনার শেখার। তবে যাই বলে জাফর, আমি কিন্তু খুব খুশি হয়েছি। আল্লাহ মেহেরবান হুজুর।
আমার ধরা মাছ আগলে বসে আছে ওই জেলে। আমাকে পাঠিয়েছে ঝুড়ি কিনতে। আমি এক্ষুনি ঝুড়ি পাঠিয়ে দিচ্ছি হুজুর। আরে না না না, শোনো, তুমি এক কাজ করো, আমার দলের লোকেদের বলো ওর কাছ থেকে মাছগুলো সব কিনে নিতে। তবে হ্যাঁ, কাউকে বলো না যে ওর সঙ্গে আমার মোলাকাত হয়েছে, কেমন? মাসখানেক ধরে খলিফা হারুন আল রশিদকে নিয়ে বেশ জ্বালায় পড়েছিল সবাই। সবচেয়ে বেশি জ্বালা ধরেছিল বেগম জুবেদার। হয়েছিল কি, মাসখানেক আগে হঠাৎ একদিন দরবারে এসে হাজির খলিফার খাস জোহরি আল কিরনাস। আপনার খিদমতে এমন এক নাগিনা এনেছি যে আমি হলফ করে বলতে পারি আপনি ফিদা হয়ে যাবেন। খলিফার দরবারের মাঝে মেরিজমকে এনে তোলে জোহরি কিরনাস। সুবহানাল্লাহ! সত্যি মেরিজমকে দেখে ফিদা হয়ে যান খলিফা হারুন আল রশিদ। তার মতো রূপসী দুনিয়ায় দ্বিতীয়টি খুঁজে পাওয়া দায়। আর শুধু রূপেই নয়, গুণেও সে সেরা। গান বাজনা নাচ কি না জানে মেয়েটা। লেখাপড়াও করেছে সে বহুদূর। মেয়েটার বয়সটাও বেশি না, খুব বেশি হলে 18 কি 19। সত্যি কথা বলতে কি, খলিফার খিদমতগার সব মেয়ের থেকে তো বটেই, এমনকি খাস বেগম জুবেদার চেয়েও 1000 গুণে ভালো এই মেরিজম। কোনো তুলনাই হয় না তার। প্রথম দেখাতেই মেরিজমের প্রেমে পড়ে যান খলিফা, এবং তারপরেই গত 1 মাস ধরে খলিফা তো ঘর থেকেই বেরোচ্ছেন না। মেরিজামকে নিয়ে মেতে আছেন তিনি দিনরাত। ডাকতে গেলে বিরক্ত হচ্ছেন, দরজায় খুলছেন না। এমনকি দাসী বাঁধীদেরও যাওয়া নিষেধ করে দিয়েছেন তিনি। এভাবে আর কতদিন চলবে জাফর সাহেব? দেশের হাল বেহাল হয়ে পড়ছে দিনকে দিন। অরাজকতা শুরু হয়ে গেছে। মকা বুঝে পশ্চিমের প্রদেশগুলো বিদ্রোহ করার ফন্দি আঁটছে। জাসুসরা খবর এনেছে, দল ভারী করছে তারা। যে কোনো দিন বিদ্রোহ ডেকে দিতে পারে। আপনি খলিফার উজির জাফর সাহেব, আপনি বোঝান খলিফাকে। আমির সাহেব, আমি স্বয়ং খাস বেগম জুবেদা বিবি পর্যন্ত খলিফার নাগাল পাচ্ছেন না। বোঝাবে কে? এমন বলবেন না জাফর সাহেব, তাহলে তো সর্বনাশ। সর্বনাশ বলে সর্বনাশ? স্বয়ং খলিফার ঘরে আগুন লেগে বসে আছে। বেগম জুবেদা প্রচণ্ড চটে গেছেন। রোজ একবার করে আমাকে ডেকে খলিফার খবর নিচ্ছেন, কথায় কথায় ধমক দিচ্ছেন। আমার তো ভয় হচ্ছে রাগের মাথায় ভালো মন্দ কিছু করে না বসেন আবার। বেগম জুবেদাকে তো চেনেন, কি যে করি। কিছু তো একটা করুন উজির সাহেব। এই বিপদের দিনে আপনিই একমাত্র ভরসা। শেষে একদিন জানের বাজি রেখে উজির জাফর কড়া নাড়ে খলিফার দরজায়। কে কে বিরক্ত করছে? বিরক্ত করো না আমায়, আমি ব্যস্ত আছি। বহু অনুনয় বিনয়ের পরে শেষে খলিফা হারুন আল রশিদের নাগাল পায় উজির জাফর। এভাবে তো আর চলছে না হুজুর, এখন আপনিই একমাত্র ভরসা। হ্যাঁ, সবই বুঝতে পারছি জাফর, কিন্তু কি করি বলো তো? আমি যে মেরিজামকে ছেড়ে কোথাও যেতে পারছি না। মেয়েটা এমন জাদু করেছে যে এক মুহূর্ত ওকে ছেড়ে থাকতে মন চায় না আমার। শেষে একটা ফন্দি খেলে যায় উজিরের মগজে। মেরিজমকে খলিফার চোখের আড়াল না করতে পারলে খলিফার মোহ কিছুতেই কাটবে না। কিন্তু হুজুর, একবার যে একটু না বের হলেই নয়। দেশে গুজব উঠেছে আপনি নাকি দেহ রেখেছেন। কি? কার এত বড় হিম্মত যে আমার নামে গুজব ছড়ায়, আমার ভুয়ো মৃত্যু সংবাদ প্রচার করে? গদ্দার নেব তার। নিয়ে এসো তাকে, তুরন্ত হাজির করো আমার সামনে। এসব গুজব কার মাথা থেকে বেরিয়েছে সে কি আর খুঁজে বের করা সম্ভব হুজুর? এসব ব্যাপারে যাকেই ধরবেন সেই বলবে অন্যের কাছ থেকে শুনেছে। এ ওকে দেখাবে, ও তাকে দেখাবে, সুতরাং কোনো লাভ নেই। তার চেয়ে বরং আপনি মাত্র একবার একটু প্রাসাদ ছেড়ে বাইরে বের হন, দেখবেন আপনি সবাই চুপ করে যাবে। বুদ্ধি করে উজির জাফর খলিফাকে নিয়ে ঘুরতে বের হয়। পথে নেমে লোক লস্কর ছেড়ে একটু এগিয়ে যায় তারা। এই ফাঁকে দেশের খবর দশের খবর চালান করে উজির খলিফার কানে। সব শুনে খলিফার মেজাজটাই তেতো হয়ে যায়। জাফর, বাদ দাও এখনো সব। আর শুনতে ভালো লাগছে না আমার।
বরং দেখো কোথায় একটু পানি পাওয়া যায়। আমার খুব তেষ্টা পেয়েছে, তারপর চলো ফিরে যাই। ধুধু প্রান্তরের শেষে একটা টিলা দেখিয়ে বলে উজির জাফর। যেমন হুকুম হুজুর, কিন্তু পানি এখানে কোথায় পাই? একবার যদি ওই পাহাড়টাই উঠে তুমি এখানেই থাকো জাফর, নইলে দলের লোকজন আমাদের খুঁজে পাবে না, অন্য পথে চলে যাবে। আমি একাই দেখে আসছি। তেষ্টার পানি খুঁজতে একাই পা বাড়ান খলিফা। উজির জাফর খলিফার নির্দেশে দাঁড়িয়ে থাকে প্রান্তরের মাঝে এবং খলিফা টিলা পেরিয়ে পৌঁছে যান টাইগ্রিসের তীরে, যেখানে তখন আর এক খলিফাও হাজির, সেই জেলে খলিফা। জেলে খলিফার সঙ্গে মোলাকাত হতেই মেরিজমের মোহ ভুলে যান খলিফা হারুন আল রশিদ। তার নির্দেশে জাফর দলের লোকদের পাঠায় জেলে খলিফার মাছগুলো কেনার জন্য। বলছি, কি মাছ আছে দেখি তোর কাছে? দেখ, মহান খলিফা হারুন আল রশিদের লোক আমরা। খলিফার মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে, আর তার হুকুমেই আমরা আজ এখানে এসেছি। দেখা দেখি কি আছে তোর কাছে। খলিফা হারুন আল রশিদের নাম শুনেই তো জেলে খলিফার প্রাণ পাখি ডানা মেলে উড়ে যাওয়ার জোগাড়। খলিফা হারুন আল রশিদ, এই রে, চাবুক পেটা করতে লোক পাঠিয়েছে নাকি? স্বপ্নের কথা মনে পড়ে যায় জেলের, কান্নাকাটি জুড়ে দেয় সে। আমাকে আমাকে রেহেম করো, আমি কোনো গুনাহ করিনি, রেহেম করো আমাকে। তোমাদের যা ইচ্ছা নিয়ে যাও, শুধু শুধু আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। জেলের ব্যবহারে অবাক হয় খলিফার দলবল। জব্বর তো লোকটা, সময় থাকলে ভালো রগড় করা যেত একে নিয়ে। তারা জেলের মাছগুলোকে নিয়ে ফিরে আসে। ফেরার সময় বলে আসে, বলছি, কাল একবার খলিফার প্রাসাদে এসো, বুঝলে? আমি খলিফার খাস খোঁজা সাঁদাল। আমার নাম করে প্রহরীকে বলবে মাছের দাম নিতে এসেছো, কাল দাম চুকিয়ে দেব। আর আমার নামটা মনে থাকবে তো? মনে থাকবে না আবার? খুব মনে থাকবে, কিন্তু কিন্তু আমি যাব না কাল। বাড়ি ফিরে বাঁদরকে বলে জেলে খলিফা। মাথা খারাপ নাকি আমার? হ্যাঁ, যাই আর আমাকে ধরে চাবুক পেটা করুক। এই হয়েছে জ্বালা। কি এক স্বপ্ন দেখেছো তার ঠিক নেই, দেখাইস তো খালি আউড়ে যাচ্ছ, তোমাকে চাবুক পেটা করবে, চাবুক পেটা করবে। আরে চাবুক পেটা করবে কেন? ও তুই বুঝবি না বাপু, বাঁদর কোথাকার। বুঝতি যদি তাহলে আমাকে যেতে বলতি না দাম নিতে। আরে ন্যাকামি ছাড়ো তো, দাম নিয়ে যেতেই হবে তোমাকে। জোড়াজুড়িতে শেষ পর্যন্ত জেলে খলিফা হাজির হয় খলিফা হারুন আল রশিদের প্রাসাদের ফটকে। ফটকের সিপাহীকে ডেকে শুধায়, এখানে সাঁদাল কে আছে গো? কেন, সাদালকে কি দরকার তোমার? তাকে একবার খবর দাও না, বলো মাছের দাম নিতে এসেছি, সেই আমায় আসতে বলেছিল। খবর পৌঁছে যায় সাঁদালের কানে যে জেলে এসেছে তার মাছের দাম নিতে। উফ, এখনই এসে জুটতে হলো একে। দাঁড়াতে বলো, আমি আসছি। আমার একটু দেরি হবে। হ্যাঁ, কে এলো আবার? তোর বাড়ির কেউ? না হুজুর, জাফর সাহেব। ওই গতকাল যে জেলের কাছ থেকে মাছ কিনতে বলেছিলেন না, সে আজ দাম নিতে এসেছে। যদিও আমি তাকে আসতে বলেছিলাম। জেলে এসেছে শুনে ফন্দিটা খেলে যায় উজির জাফরের মগজে। খলিফার মন ভালো করার এর চেয়ে ভালো সুলুক আর কি বা থাকতে পারে? ওকে ভেতরে নিয়ে আয়, বসে খাতিরদারি কর ওর। যেতে দিবি না, আমি আসছি। উজির জাফর ছোটে খলিফার কাছে। খলিফা তখন শোকে দুঃখে একেবারে মিশিয়ে গেছেন মাটিতে। আগের দিন ঘুরে ফিরে মেজাজটা বেশ ফুরফুরে হয়ে গেছিল খলিফার। মানতে হবে জাফর যে মাছ ধরার মধ্যে বেশ একটা রগড়গে ব্যাপার আছে। তাই বলে আপনি কি হুজুর এবার সালতানিয়াত ছেড়ে মাছ ধরবেন ভাবছেন? আরে না না না, তেমন কিছু ভাবছি না।
তুমি কি যেন বলছিলে? পশ্চিমের প্রদেশগুলো দল পাকাচ্ছে, ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। ওর থেকেও বড় সমস্যা আছে হুজুর। বেগম জুবেদা এই মাসখানেক আপনার দেখা পর্যন্ত পাননি। তিনি খুব চোটে আছেন। শুধুই কি বেগম চোটে আছে? সে ততক্ষণে তার কেরামতিও দেখিয়ে দিয়েছে। খলিফা মেরিজামকে ছেড়ে ঘুরতে বেরিয়েছেন শুনে বেগম ডেকে পাঠায় তাকে। ওই মেয়েটাকে গিয়ে বল আমি ডাকছি। এতদিন হলো এই প্রাসাদে এসেছে, আর আমার সঙ্গে এখনো আলাপই হলো না মেয়েটার। বল উনি যখন নেই, ও বরং আজ আমার সঙ্গে বসে খানা খাবে। সেই মকায় আলাপটাও সারা হয়ে যাবে। উনি না থাকলে সবার খেয়াল রাখা তো আমারই কর্তব্য, তাই না? আসলে কর্তব্য না, হিংসা। মেয়েদের দুনিয়া একদিকে আর স্বামী আর একদিকে। কোনো মেয়েই তার স্বামীর ওপর অধিকার খোয়াতে রাজি হয় না। বেগম জুবেদার সেই অধিকারে ভাগ বসিয়েছে মেরিজাম। তাকে কি রেয়াত করতে পারে বেগম? তাই সে আলাপ পরিচয়ের অজুহাতে মেরিজামকে ডেকে পাঠায়। মেরিজাম আসতে মিষ্টি মিষ্টি কথা বলে তার মনটাও জিতে নেয়। বেগম বলো না বেহেন, আপা। আপা বলে ডেকো আমায় তুমি। তুমি আমার ছোট বেহেন, আমি তোমায় বেহেন বলে ডাকি। সে তো হলো প্রথম চাল। দ্বিতীয় চালে আরও বেশি তোল্লা দেয় মেরিজামকে। তোমার সম্পর্কে যা শুনেছিলাম, এখন তো দেখছি সেসব কিছুই না। তোমার রূপটাই শুধু দেখেছে লোকে, গুণটা কেউ দেখেনি। মানতে বাধ্য হচ্ছি বেহেন, রূপেও তুমি আমার চেয়ে অনেক বেশি, গুণেও বেশি। আমি তাই বলি, খলিফা তোমায় নিয়ে দিনের পর দিন মেতে থাকেন কি করে? তিনি তো এমন নন। এখন বুঝতে পারলাম, এমন মেয়ে সঙ্গে পেলে কে না সব ভুলে যায়। ওনার আর কি দোষ? দোষ একটাই খলিফার। মেরিজামের মোহে সবকিছু ভুললেও বেগম জুবেদাকে ভোলা উচিত হয়নি খলিফার। এর খেসারতটা যে মেরিজামকে দিতে হয়। কি রে, তোরা খানা টানা লাগাবি না নাকি? হ্যাঁ, বেলা তো অনেক হলো, মেয়েটাকে তো খানা খেতে ডেকেছি। এভাবে শুধু শুকনো গল্প করলে কি চলবে? বাদীদের খানা লাগাতে বলে বেগম জুবেদা। বাদীরা হুকুম মেনে খানা সাজিয়ে দেয় বেগম ও মেরিজামের সামনে। বেগম জুবেদাকে হাত গুটিয়ে বসে থাকতে দেখে প্রশ্ন করে মেরিজাম, তুমি খাবে না আপা? সে তো আর জানে না যে ওই খানায় মেশানো আছে খুব কড়া ধাঁচের আফিং। সেটা জানে বেগম জুবেদা। তার নির্দেশেই তো এমনটা করা হয়েছে। সেই খানা সে নিজে খায় কি করে? তাহলে মেরিজাম ঘুমিয়ে পড়ার পরে হুকুমগুলো করবে কি? খানা খেয়ে মেরিজাম ঘুমিয়ে পড়তেই বেগমের ঘৃণা প্রকাশ পায়। খপ কত খলিফার কোলে শোবে। হ্যাঁ, ওরে শুনে রাখ হারামজাদি, ওই কোলের মালিক আমি। আমি তোদের শুধু শোয়ার অনুমতি দিয়েছি, তাও সামান্য সময়ের জন্য। ছিনিয়ে নেওয়ার অনুমতি দিইনি। ফরিদা! জি বেগম সাহেবা। মশরুরকে ডাক। গোস্তাখি মাপ মালকিন, মাসরুর তো সুলতানের সঙ্গে গেছে। ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। তাহলে একটা কাজ কর, খোঁজাগুলোকে বল একটা বড় তোরঙ্গ এনে ওকে তার মধ্যে ভরে রাখতে। আর ওই প্রাসাদের পিছনের উঠোনে তাজিয়া সাজা। খুব সাবধানে করবি সবকিছু, জানাজানি যেন না হয়। রটিয়ে দিবি সুলতানের রখেল মেরিজাম খানা খেতে গিয়ে গলায় মাংস আটকে মারা গেছে। তার নামে তাজিয়া সাজানো হয়েছে ওই উঠোনে। আমার ঘরে যে ওকে ডেকে পাঠিয়েছিলাম সেটা যেন কেউ জানতে না পারে, বুঝেছিস? জো হুকুম মালকিন। বেগম জুবেদার নির্দেশ অনুযায়ী ঘুমন্ত মেরিজামকে তোরঙ্গে বন্দি করে ফেলে রাখা হয় প্রাসাদের এক অন্ধকার কুঠুরিতে।
মেরিজামের নামে তাজিয়া সাজানো হয় প্রাসাদের পেছনের উঠোনে এবং ফলাও করে রটিয়ে দেওয়া হয় মেরিজামের মৃত্যুর খবর। তার আগেই মেরিজামের মৃত্যুর খবর তার কানে ঢোকে। সেই যে তিনি মেরিজামের ঘরে ঢুকে দরজা বন্ধ করেন, রাতে খানা পর্যন্ত খান না তিনি। খলিফাকে আবার ঘর থেকে বের করার জন্য জেলে খলিফার আসার খবর শোনায় উজির জাফর। হুজুর, কি হলো জাফর? হুজুর কালকের সেই জেলে এসেছে মাছের দাম নিতে। এখনই সে এসে জুটল। বিদায় করো তাকে। কিছু একটা করে বিদায় করে দাও। গোস্তাকি মাফ হুজুর, শত হলেও সে আপনার উস্তাদ। আপনার কাছে মাছ ধরা অতি তুচ্ছ হলেও তার কাছে কিন্তু সেটা বহুত দামি। মাছ ধরে সে তার পেট চালায়, সেই বিদ্যা সে আপনাকে দান করেছে। তাকে কি এইভাবে বিদায় করা উচিত হবে হুজুর? তুমি ঠিকই বলেছ জাফর, তাকে উচিত মর্যাদা দেওয়া উচিত। শুধু মাছের দামই নয়, ওস্তাদির একটা দামও তার প্রাপ্য। তাকে দরবারে হাজির করো, আমি আসছি। দরবারে আনা হয় জেলে খলিফাকে। জেলে খলিফা মসনদে তার শাগরেদকে দেখে আঁতকে ওঠে, কথা হারিয়ে ফেলে সে। খলিফা হারুন আল রশিদ হেসে বলেন, এসো উস্তাদ। কাল তো তোমার নামটাই জানা হয়নি। আমার নামও অবশ্য তুমি জানতে চাওনি। আমি খলিফা হারুন আল রশিদ, তোমার শাগরেদ। আর তুমি, কি নাম তোমার? খলিফা হুজুর। আরে ভয় পেও না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। কি নাম তোমার? খলিফা হুজুর। আহ, তোমার নাম কি? খলিফা। জাফর, ওকে ওর নামটা বলতে বলো। খলিফা। আবার তোমার নাম বলো। মহান খলিফা তোমার নাম জানতে চাইছেন। আমার নামই তো বলছি তখন থেকে। আমার নাম খলিফা। কি? জেলের নাম শুনে এক মুহূর্ত স্তব্ধ হয়ে পড়েন খলিফা হারুন আল রশিদ। চোখ গোল গোল করে একবার জাফরের দিকে তাকান। জাফর খলিফার চোখের ভাষা বুঝতে পারে না। জাফরের দিক থেকে চোখ সরিয়ে খলিফা হাসিতে ফেটে পড়েন। খলিফার হাসি বাগে আনতে বেশ বেগ পেতে হয় খলিফাকে। হাসতে হাসতে চোখে পানি চলে আসে খলিফার। ও জাফর, সেই বোধহয় আমি খুন হয়ে যাব। আপনি মেহেরবানি করে এবার থামুন হুজুর। আরে আমি থামতে তো চাইছি, কিন্তু পারছি কই। আল্লাহর কি দারুণ রসিকতা দেখেছো! আমার উস্তাদকে না খলিফা জেলে। নামটা কি বদলে দেবার হুকুম? আরে না, ওই নামই থাকবে। ওই নামটাই যে আসল জাফর। চলো এবার ওর ইনামের কিছু একটা ব্যবস্থা করি। হুকুম করুন হুজুর। কিন্তু কি নাম দেওয়া যায় বলো তো ওকে? হ্যাঁ, কি দেওয়া যায়? আপনার মর্জি হুজুর। না, চলো একটা খেলা খেলি, ওর নসিব পরীক্ষা করে দেখি। হ্যাঁ, এক কাজ করো, 200টা চিরকুট বানাও। 100টাতে লেখো 1 থেকে 100 পর্যন্ত চাবুকের ঘা, আর বাকি 100টাতে লিখবে 1 থেকে 100 পর্যন্ত দিনার। চিরকুটগুলো একটা গামলায় নিয়ে ওর সামনেই ধরা হবে। ও যেটা চোখ বুজে তুলবে, সেটাতে যাই লেখা থাক, সেটাই ওকে ইনাম দেব আমি। চাবুকের ঘায়ের কথা শুনে তো জেলে খলিফার বুক কেঁপে ওঠে। গোস্তাকি মাফ করুন হুজুর, আমি আপনাকে চিনতে পারিনি। চিনলে হরগিজ আপনাকে সাগরেদ মানতাম না। আরে না, তুমি কোনো গোস্তাকি করনি। কাল তুমি আমাকে যা আনন্দ দিয়েছো, সে আনন্দ আমার সারা জীবন মনে থাকবে। আমি সত্যি বলছি হুজুর, আমি জানতাম না যে ওটা আপনি। আমি যদি জানতাম তাহলে ওই আনন্দটা দিতাম না আপনাকে, নিজের কাছেই রেখে দিতাম। কে
নিজের কাছে রেখে দিতে, হ্যাঁ? আনন্দ দিতে না? জেলের কথায় তো খলিফা সত্যি হেসে খুন হয় আর কি। শেষে জেলের কোনো জারি জুরি খাটে না, তাকে গামলা থেকে একটা চিরকুট তুলতেই হয়। দেখো তো জাফর, কি নাম উঠলো চিরকুটে? হুজুর, ইয়ে মানে 100 ঘা চাবুক হুজুর। আমায় মাফ করে দিন, মাফ করে দিন হুজুর, মাফ করে দিন। মরে যাব, আমি মরে যাব। মেহেরবানি করুন, মেহেরবানি করুন। জেলের চিৎকারে দরবার কেঁপে ওঠে। জাফর খলিফা হারুন আল রশিদের সামনে ঝুঁকে পড়ে বলে, খলিফার দেশে কি এমন ইনাম একজন উস্তাদের পাওনা হতে পারে হুজুর? দুনিয়া যে বলে ইনসাফের আর এক নাম খলিফা হারুন আল রশিদ, এটাই কি ইনসাফ হুজুর? না না জাফর, না, এটা ইনসাফ নয়, অবশ্যই নয়। ও যাই হোক, ওকে আমি উস্তাদ মেনেছি, ও আমাকে কিছু শিখিয়েছে। ওকে নিয়ে আর মশকরা করা ঠিক হবে না। তুমি ওকে 100 দিনার ইনাম দাও। 100 নয়, শেষ পর্যন্ত 101 দিনার দেওয়া হয় জেলে খলিফাকে। 1 দিনার তোমার মাছের দাম, আর 100 দিনার তোমার উস্তাদির দাম। জেলে খলিফা তো খুশি খুশি ইনাম নিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। 100 দিনার না, আমি এখন 101 দিনারের মালিক। আমার মতো বড় লোক তামাম বাগদাদে একমাত্র খলিফা ছাড়া আর কেউ নেই এখন। কিন্তু বড় লোকের তো বড় লোকই চাল থাকতে হবে, হ্যাঁ? নইলে লোকে জানবে কি করে যে আমি সেই বড় লোক? 40 দিনার। 40 দিনার 1, 40 দিনার 2, 50 দিনার। আহা, এই তো 50 দিনার হয়ে গেল। 50 দিনার, 50 দিনার, 50 দিনার 1, 50 দিনার 2, 60 দিনার। ফেরার পথে জেলে খলিফা দেখে বাজারের মধ্যে জোর কদমে নিলাম হচ্ছে। কৌতূহল হয় তার। ও ওটা ওটা কি গো? এগিয়ে গিয়ে জানতে চাইলে লোকে বলে যে খলিফার প্রাসাদ থেকে নাকি একটা তোরঙ্গ এসেছে বাজারে। বেগম জুবেদা পাঠিয়েছেন সেই তোরঙ্গ। তোরঙ্গে যা আছে, যেমন আছে তাই নিলাম হচ্ছে। ওই তোরঙ্গে কি আছে? সেটা খুলে দেখা যাবে না, চোখ বুজে যা আছে তাই কিনে নিতে হবে। বেগম জুবেদার তোরঙ্গ বলে কথা। নিশ্চয়ই সুলতানি সামান কিছু হবে, হয়তো ঘর সাজানোর সামান। রইসি দেখানোর এর চেয়ে ভালো সুযোগ কি আছে আর? জেলে খলিফা ঠিক করে ওই তোরঙ্গটা সে কিনে নেবে। তোরঙ্গের দাম ততক্ষণে 100 দিনার উঠে গেছে। আরে 100 দিনার! 100 দিনার 1, 100 দিনার 2, এই দেখো 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 দেখো, বেরিয়ে গেল সুলতানি মাল মাত্র 100 দিনারে। 101 দিনার। সকলে থমকে যায়। দালাল খুব সন্দেহ ভরে দেখে জেলে খলিফাকে। ইয়ার কি মারছিস নাকি রে? 101 দিনার? 1 দিনার পর্যন্ত দেবার ক্ষমতা আছে তোর? 1 দিনার কেন? এই দেখো না, আমি 101 দিনারই দিয়ে দিচ্ছি। দালালের চোখের সামনে 101 দিনারে গিয়ে ধরে জেলে খলিফা। দালাল দুবার করে গুনেও বিশ্বাস করতে পারে না। আরো দুজনকে দিয়ে গোনায়। শেষে গুনে যখন দেখে ঠিক 101 দিনার আছে, তখন হেসে জেলেকে জিজ্ঞেস করে, বলছিলাম যে আপনার বাড়িটা কোথায় হুজুর? বলুন তো, কুলি দিয়ে পৌঁছে দিয়ে আসি। পৌঁছে দিলে আবার দিনার চাইবে না তো? না হুজুর, 1 দিনার কেন, 1 দিরামও দিতে হবে না আপনাকে। জেলে সেই তোরঙ্গটি নিয়ে বাড়ি ফেরে। পেল্লায় তোরঙ্গটা দেখে পড়শিদের তো চোখ চড়ে যায় কপালে। এ কি এনেছে খলিফা? ও তোরঙ্গতেই তোর ঘরখানা ভরে যাবে, নড়ার জায়গা পর্যন্ত থাকবে না আর।
যত সব হিংসুটে কোথাকার। যেই না একটা ভালো জিনিস এনেছি, দেখেছি অমনি শুরু হয়ে গেছে সবার। আমার এ ঘরে নড়ার জায়গা থাকবে কি থাকবে না, তাতে তোমাদের কি গা? হ্যাঁ, চাই কি আমি ওই তোরঙ্গের ওপরেই শুয়ে থাকবো, ওর ওপরেই আমি হাঁটা চলা করব, তাতে তাতে তোমাদের কোনো আপত্তি আছে? সবার মুখে একেবারে ঝামা ঘষে দিয়ে তোরঙ্গ ঘরে ঢোকায় জেলে খালিফা। কুলিদের বিদায় করে দৌড় দেয় সে। এই তোরঙ্গটা কোথায় পেলে আবার? ঘরে ফিরতেই বাঁদরটা জেলে খালিফার কাছে জানতে চায়, খালিফা বুঝি ইনাম দিয়েছেন? আরে না না, খালিফা এটা দিতে যাবেন কেন? আর বলিস না, খালিফা তো আমাকে চাবুক পেটা করেই ছাড়ছিল আর কি। আবার সেই শুরু করলে চাবুক পেটা? তোমার ঘাট থেকে চাবুকের ভূতটা নামছে না দেখছি। না না, কসম সে বিশ্বাস কর। জেলে খালিফা সব ঘটনা বাঁদরকে শোনায়। তাহলে এবার খুলে দেখো তোরঙ্গের ভেতর কি আছে। কিছু না থাক তবু তোমারই লাভ। খাসা খাটের কাজ দেবে তোরঙ্গটা। এমন নকশা করা খাট 101 দিনারে মেলা ভার। কিন্তু তোরঙ্গটা খুলে কি করে? কাঠের সে তোরঙ্গ যে আচ্ছা সে আটা। সারা দিন বয়ে যায় সেটা খোলার চেষ্টায়। খানা পিনা ভুলে জেলে আর বাঁদর মিলে শেষে মাঝরাতে খুলে ফেলে তোরঙ্গটা। আর খুলেই এ কি করেছো গো তুমি? এ কাকে তুলে এনেছো? এ কে? আরে খালি খালি আমাকে দোষ দিচ্ছিস কেন বাবু? হ্যাঁ, আমি আমি কি জানতাম এর মধ্যে লাশ ঢুকিয়ে চালান করছে? বাঁদর তোরঙ্গের মধ্যে লাফিয়ে ঢুকে দেখে বলে, লাশ নয় গো, লাশ নয়, জ্যান্ত মানুষ। আর শ্বাস পড়ছে বেশ। এর গায়ে যা গয়না আছে দেখছি, তাই তো 1000-5 দিনার হবে। বেশ মুনাফা হয়েছে দেখছি তোমার। এই এই থাম থাম, মুনাফা কিসের রে? জ্যান্ত হলে তো আরো হ্যাপা। একে খেতে দেবে কে? আমাদের বলে নিজেদেরই খানা জোটে না। যাও বা একটু সুখের দিন দেখছিলাম, এই ঝামেলা এসে জুড়ে বসলো। ও, যদি জানতাম আগে তো হারগিজ আমি এটা নিয়ে আসতাম না। হ্যাঁ, ঝামেলা কেন বলছো এত আগে? আগে একে ঘুম থেকে তোলো। হতে তো পারে তোমার নসিবের তালা খোলার চাবিকাঠি পাঠিয়েছে আল্লাহ। নাও নাও নাও, হাত লাগাও, একে জাগাতে হবে। আরে তার জন্য তো আগে ওকে বের করতে হবে ওই তোরঙ্গ থেকে। কে বের করবে? এটাই তো আমি ভাবছি, কে বের করবে? আমি তো জীবনে মেয়েদের ছুঁয়েও দেখিনি বাপু। আমি কি করে বের করি? হ্যাঁ, তারপর যদি চটে যায় আমার ওপর। তাই তো বলছি, আগে একে জাগাও, তারপর ও নিজেই বেরিয়ে আসবে ওর মধ্যে থেকে। তোমার যে মুরদ নেই ছোঁয়ার, সে আমি খুব ভালো করেই জানি। নইলে এতদিন কেউ বেথা না করে থাকে? মুখ সামলে। সুতরাং পানি টানি ছিটিয়ে, নাকে সুরসুরি দিয়ে, পায়ের তলায় কাতুকুতু দিয়ে প্রথমে ঘুম ভাঙানো হয়। ঘুম ভাঙতেই তোরঙ্গ থেকে নিজেই বেরিয়ে আসে সে। আমি কোথায়? তুমি জেলে খালিফার ঘরে। খালিফা? কোথায় খালিফা? আরে এই খালিফা সেই খালিফা নয়, জেলে খালিফা। জেলের নাম খালিফা। ও, ওই যে ঘরের কোণে জুবুথুবু হয়ে একটা জানোয়ার দাঁড়িয়ে আছে, দেখেছ? জানোয়ার? জানোয়ার তুই কাকে বলছিস রে? হ্যাঁ, দেখেছো? তোমার সামনে ওকে গালি দেওয়ায় বাবু সম্মানে লেগেছে। ওর নামই খালিফা। নদীতে জাল ফেলে মাছ ধরেও। কিন্তু তুমি কে? আমার নাম মেরিজাম। আমি ঠিক আন্দাজ করেছি। ওই তোরঙ্গের সঙ্গে তোরঙ্গ মিলে যেতেই বুঝেছি ওটা মেরিজাম হবে। সবেতেই আপনার বাড়াবাড়ি। অত লাফিয়ে ওঠার কিছু হয়নি হুজুর। তোরঙ্গর সঙ্গে তোরঙ্গ কেন, আরও অনেক মিল ছিল।
যে কেউ আন্দাজ করতে পারতো যে ওটা মেরিজাম। আমিও তেমনই আন্দাজ করেছিলাম। না দুনিয়াজাদ, মানতে পারলাম না। আমাদের আব্বাজান অত বোকা নয় হুজুর, তিনি ঠিক ধরে ফেলবেন। কি বলো আপা? অনেকে এমন আছে বেহেন, তারা দুনিয়ার সবাইকে বোকা ভাবে, ভাবে তারাই শুধু চালাক। আমি হলপ করে বলতে পারি দুনিয়াজাদ, এই যদি আমার উজির মানে তোমার আব্বাকে কাহিনীটা শোনানো হয় না, তিনি আন্দাজ করতে পারবেন না যে ওটা মেরিজাম। থাক থাক হুজুর, আর তাহলে করতে হবে না। আগে তো কাহিনীটা ঠিকঠাক শোনান আব্বাকে, তারপর না হয় দেখা যাবে। বটে, ঠিক আছে, তাহলে বাজি হয়ে যাক। আমি কাল তোমাদের আব্বাজানকে কাহিনীটা শোনাবো। তিনি যদি আগেই আন্দাজ করতে পারেন যে ওটা মেরিজাম, তাহলে তাহলে কি শোনাবে সুলতান শাহরিয়ার তার উজিরকে? এই অর্ধেক কাহিনী? এমন অর্ধেক কাহিনী শুনিয়ে কি পার পাবে সুলতান? উজির তাকে চেপে ধরবে না পরের কাহিনীটা শোনাতে? তখন কি করবে সুলতান শাহরিয়ার? মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, জেলে পার্থ রয়, বাঁদর সায়ন্তন ঘোষ, ইহুদি শেখর, খলিফা সুদীপ্ত ঘোষ, জাফর রামস্বরূপ গাঙ্গুলি, কেরনাস আলাপন মুখার্জি, আমের ইন্দ্রনীল ভাদুরী, সদল অর্ঘ্যমাল্য মাইতি, প্রহরী শুভদীপ্ত ভট্টাচার্য, বেগম জুবেদা আম্রপালি ঘোষ মিত্র, ফরিদা গার্গীহর চট্টোপাধ্যায়, মরিজম সঙ্গীতা গাঙ্গুলি, অন্যান্য চরিত্রে অভিজিৎ বিশ্বাস এবং শুভদীপ্ত ভট্টাচার্য। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।